আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। শ্রেণীভিত্তিক পাঠদান কার্যক্রম আমাদের পাঠশালায় সকলকে স্বাগত। বরাবরের মতো আজও আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান নিয়ে কথা বলার জন্য। আমাদের আজকের অধ্যায় হচ্ছে অষ্টম অধ্যায় এবং আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। ইতিমধ্যে এই অধ্যায়ের উপরে বেশ কিছু ক্লাস আমরা দেখিয়েছি। আজকে আমাদের যে আলোচনা, সেই আলোচনার পূর্বে আমি বলে নিতে চাচ্ছি যে গত ক্লাসে কি আলোচনা হয়েছিল। প্রসঙ্গ কাঠামো, ফ্রেম অফ রেফারেন্স, এ সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। মাইকেলসন মোরলের পরীক্ষা এবং আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব, এই বিষয়গুলো সম্পর্কে তোমরা সুস্পষ্ট ধারণা পেয়েছ। আজকের আলোচনায় যাওয়ার পূর্বে পুরনো আলোচনা থেকে আমাদের দুটি কথা না বললেই নয়। তার মধ্যে একটি হচ্ছে প্রসঙ্গ কাঠামো। তোমরা এটা দেখেছিলে যে কোনো দূরের বা কাছের বিন্দুর সাপেক্ষে ত্রিমাত্রিক স্থানে যে সুনির্দিষ্ট স্থানাঙ্ক ব্যবস্থা বিবেচনা করা হয় এবং যার সাপেক্ষে কোনো একটি বস্তুর গতি বর্ণনা করা হয়, সেটি হচ্ছে প্রসঙ্গ কাঠামো। সেটা হতে পারে আমাদের এই পৃথিবী, হতে পারে কোনো গ্রহ, উপগ্রহ, ছায়াপথ। আমরা যদি প্রসঙ্গ কাঠামোকে এভাবে বলি যে তিনটি অক্ষ বরাবর আমরা যদি ত্রিমাত্রিক স্থানাঙ্ক কাঠামো ব্যবস্থাকে আমরা একটি প্রসঙ্গ কাঠামো হিসেবে বিবেচনা করতে পারি, এ বিষয় সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। তারপরে যেটি ছিল সেটি হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো দু ধরনের, একটি হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো এবং আরেকটি হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। জড় প্রসঙ্গ কাঠামো বিষয় যেটি, সেটি হলো যে এই দুটি প্রসঙ্গ কাঠামো এখানে রয়েছে, বর্তমানে স্থির অবস্থায় রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে দ্বিতীয় প্রসঙ্গ কাঠামোটি ধ্রুব বেগে গতিশীল। ধ্রুব বেগে যদি গতিশীল হয় তাহলে সেই প্রসঙ্গ কাঠামোগুলোকে আমরা বলবো জড় প্রসঙ্গ কাঠামো। আর অজড় প্রসঙ্গ কাঠামো হচ্ছে যখন সে অসম বেগে, অর্থাৎ যে প্রসঙ্গ কাঠামোতে ত্বরণ থাকবে সেটি হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। এখন আমাদের এই পৃথিবী কি জড় প্রসঙ্গ কাঠামো নাকি অজড় প্রসঙ্গ কাঠামো, এ বিষয়ে তোমরা ওই দিন ধারণা পেয়েছিলে। হ্যাঁ, কেউ কি এটি মনে করার চেষ্টা করো, আমাদের এই পৃথিবী কি ধ্রুববেগে চলছে নাকি অসমবেগে চলছে? হ্যাঁ, আমাদের এই পৃথিবী ধ্রুববেগে চলছে, অর্থাৎ পৃথিবীর বেগ কিন্তু কনস্ট্যান্ট, তাই আমরা বলতে পারি যে আমাদের এই পৃথিবী জড় প্রসঙ্গ কাঠামো। আর এ কারণেই কিন্তু আমরা আমাদের স্বাভাবিক জীবনযাত্রা চলমান, যেমন আমরা ছিটকে পড়ে যাই না, বা আমরা কোনো গতিশীল বস্তুকে বা স্থির বস্তুকে আমরা আমাদের স্থান থেকে পরিমাপ করতে পারি। এখন যদি পৃথিবী অজড় প্রসঙ্গ কাঠামো হতো তাহলে বিষয়টি কী দাঁড়াতো? দেখা যেত যে সেক্ষেত্রে ত্বরণ থাকতো এবং আমরা আমাদের স্বাভাবিক জীবনযাত্রায় স্বাচ্ছন্দ্য বোধ করতাম না। সহজ কথা হচ্ছে যে জড় প্রসঙ্গ কাঠামো না হলে পৃথিবীতে জীবনযাত্রা একেবারে স্থমিত হয়ে পড়তো। তো যাই হোক, আমরা এখন পরবর্তী কথায় যাব। তার আগে আমরা এখানে এটি সংজ্ঞা আকারে দেখাচ্ছি যে পরস্পরের সাপেক্ষে ধ্রুববেগে গতিশীল যেসব প্রসঙ্গ কাঠামোতে নিউটনের গতিসূত্রগুলো অর্জন করা যায়, নিউটনের গতিসূত্রগুলো যে সকল কাঠামোতে অর্জন করা যায় সেগুলো হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো। আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব ছিল এবং আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব সম্পর্কে আমাদের কথা ছিল এরকম যে নিউটনীয় যে বলবিদ্যা বিজ্ঞানী নিউটন, তিনি বলেছেন স্থান, কাল এবং ভর এই তিনটি জিনিস নিরপেক্ষ। কিন্তু বিজ্ঞানী আইনস্টাইন তিনি বলেন যে না, স্থান, কাল এবং ভর এদের কোনোটি নিরপেক্ষ নয় এবং এই বিষয়গুলোকে তিনি আপেক্ষিক হিসেবে বলেন। আর তাই এটি হচ্ছে আপেক্ষিকতা তত্ত্ব এবং 1905 সালে আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব তিনি প্রবর্তন করেন। তো আপেক্ষিকতার বিশেষ যে তত্ত্ব, সেই বিশেষ তত্ত্বের মধ্যে দুটি স্বীকার্য রয়েছে। প্রথমটি হলো পরস্পরের সাপেক্ষে ধ্রুববেগে ধাবমান সকল জড় প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের মৌলিক সূত্রসমূহ একই রকম থাকে। ইতিপূর্বে তো এই বিষয় নিয়ে আমি কথা বলেছি। দ্বিতীয়টি হচ্ছে দ্বিতীয় স্বীকার্য, সকল জড় প্রসঙ্গ কাঠামোতে শূন্য স্থানে আলোর বেগ সর্বদা ধ্রুব থাকে। এই স্বীকার্যকে আলোর দ্রুতির ধ্রুবতার নীতি বলে। এ হচ্ছে দ্বিতীয় স্বীকার্য। তো আমরা এখন জানতে চাচ্ছি যে আজকের আলোচনার শেষে আমরা কী শিখব, আমরা কী বিষয় সম্পর্কে ধারণা লাভ করব। নাম্বার 1, গ্যালিলিও রূপান্তর, লরেঞ্জ রূপান্তর এবং দৈর্ঘ্য, ভর ও সময়ের আপেক্ষিকতা, এই বিষয় সম্পর্কে আমরা জানব। ইতিপূর্বে যে আমি কথাগুলো বলেছি বা যে বিষয়গুলো আমরা দেখেছি সেগুলো আজকের এই পাঠদানের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য আমরা একটু পুরনো আলোচনায় চোখ বুলালাম। তো চলো
আজকের আলোচনায় প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটি প্রসঙ্গ কাঠামো, এটি কিন্তু স্থির এবং এখানে রয়েছে একটি বস্তু। আমরা যদি এই বস্তুটির দূরত্ব পরিমাপ করি, এই স্থির কাঠামো থেকে ওই বস্তুটির দূরত্বকে আমরা এক্স দিয়ে প্রকাশ করলাম। আমাদের আরেকটি প্রসঙ্গ কাঠামো আমরা এখানে বিবেচনা করব, যেটির নাম স্প্রাইম। ধরে নিলাম স্প্রাইম কাঠামোটি এস কাঠামোর সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, অ্যানিমেশনের মাধ্যমে বিষয়টি স্পষ্ট করা হয়েছে। তো ধ্রুব বেগে যখন গতিশীল থাকবে তখন নিশ্চয়ই আমরা বলবো এটি হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো। আমরা ধরি কোনো এক মুহূর্তে কোনো এক টি সময় এই এস থেকে এস প্রাইম কাঠামোটি কিছুটা দূরত্ব অতিক্রম করলো এবং সেটিকে এখানে দেখানো হচ্ছে ভিটি। ভি হচ্ছে এই কাঠামোটির বেগ এবং টি হলো সময়। তার মানে টি সময়ে এই এস প্রাইম কাঠামোটি ভিটি দূরত্ব অতিক্রম করেছে। এস কাঠামো থেকে এই বস্তুটির দূরত্ব টি এবং এস থেকে এস প্রাইমের দূরত্ব ভিটি। তাহলে এস প্রাইম কাঠামো থেকে ওই বস্তুটির দূরত্ব কত সেটি আমরা দেখব এখন। সেটি হলো এক্স প্রাইম। বিষয়টি আমাদের দৈনন্দিন জীবনযাত্রার হিসেব নিকেশের সাথে কিন্তু মিলে যায়। আমরা এই বিষয়টিকে দেখতে চাচ্ছি আর কি। তোমরা তোমাদের অবস্থান থেকে বিষয়টি খেয়াল করো। সেটি হলো এখান থেকে দেখা যায় যে এক্স সমান ভিটি প্লাস এক্স প্রাইম। এটিকে আমরা একটি সমীকরণ আকারে লিখি। দেখো বোঝা যাচ্ছে কিনা এই বিষয়টি, দেখো কি হচ্ছে। যেমন এখান থেকে এটুকু হচ্ছে এক্স, আর এখান থেকে এতটুকু হচ্ছে ভিটি এবং এখান থেকে এতটুকু হচ্ছে এক্স প্রাইম। সুতরাং আমরা লিখতে পারি এক্স সমান ভিটি প্লাস এক্স প্রাইম। এখন এটিকে যদি আমরা সমাধান করি, একটু সরল করি, তাহলে হচ্ছে এক্স প্রাইম সমান এক্স মাইনাস ভিটি। এটি একটি সমীকরণ। এখন আমরা যদি পরবর্তীতে যাই, এই সমীকরণটিকে আমি যদি এখানে দেখাই, তাহলে দেখো এই একই জিনিস এখানে দেখানো হচ্ছে এক্স প্রাইম সমান এক্স মাইনাস ভিটি। এটাকে আমরা এক নং সমীকরণ দিই। তাহলে আমি এই উপরের এই সমীকরণটিকে আমি এক নং হিসেবে বিবেচনা করি। ঠিক আছে, এটি এক নং সমীকরণ। এখন এই এস প্রাইম কাঠামোটি এস কাঠামোর সাপেক্ষে কিন্তু এক্স অক্ষ বরাবরই কেবল গতিশীল, সে কিন্তু ওয়াই অক্ষ বরাবর গতিশীল নয়, অথবা জেড অক্ষ বরাবরও কিন্তু সে গতিশীল নয়। সুতরাং এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের উপরে এর কোনো প্রভাব পড়বে না। যেমন ওয়াই প্রাইম সমান ওয়াই এবং জেড প্রাইম সমান জেড এবং টি প্রাইম সমান টি। এই যে টি এর যে বিষয়টি, আসলে এক্ষেত্রে আমাদের দৈনন্দিন অভিজ্ঞতা থেকে আমরা পাই যে স্থির কাঠামো এবং গতিশীল কাঠামোতে সময়ের হিসেব একই রকম। আমাদের দৈনন্দিন অভিজ্ঞতা বা হিসাব নিকেশ থেকে পাই। এই যে সমীকরণ চারটি তোমরা দেখতে পাচ্ছ, এই সমীকরণ চারটি হচ্ছে গ্যালিলীয় রূপান্তর। আমি আবারও দেখাচ্ছি, 1, 2, 3 এবং 4, এই চারটি হচ্ছে সমীকরণ, আর এই চারটির সমীকরণই হচ্ছে গ্যালিলীয় রূপান্তর। আশা করি গ্যালিলীয় রূপান্তরের যে বিষয়টি সেটি তোমাদের কাছে স্পষ্ট। আসো আমরা এক নজরে এটি দেখি। গ্যালিলীয় রূপান্তর আমরা এখানে আবার দেখতে পাচ্ছি যে যেহেতু এস ও এস প্রাইমের মধ্যে ওয়াই ও জেড অক্ষ বরাবর কোনো আপেক্ষিক গতি নেই, অর্থাৎ আমাদের যে গতিশীল প্রসঙ্গ কাঠামোটি সেটি কিন্তু এক্স অক্ষ বরাবরই গতিশীল ছিল। সুতরাং ওয়াই এবং জেড অক্ষ বরাবর এই গতির কোনো প্রভাব পড়বে না। এই উপরের এই চারটি সমীকরণ গ্যালিলীয় রূপান্তর হিসেবে পরিচিত। পরবর্তীতে আমাদের যে বিষয়টি রয়েছে সেটি হলো এক্স প্রাইম সমান এক্স মাইনাস ভিটি, যেটা আমি ইতিপূর্বে লিখেছি, এবং আমরা শেষেরটি যদি বলি টি প্রাইম সমান টি। এই সূত্রগুলোকে আমরা এখানে লিখেছি গ্যালিলীয় রূপান্তর হিসেবে। এগুলো কিন্তু আবার তড়িৎ বিজ্ঞান এবং চৌম্বক তত্ত্বে গিয়ে এগুলোর রূপ বা আকৃতি এক থাকে না। অর্থাৎ আমরা কোনো সমীকরণকে যদি এক্স কাঠামোর জন্য প্রয়োগ করি, দেখা যাবে যে এস প্রাইম কাঠামোতে সেই সমীকরণটির আকার
পরিবর্তিত হচ্ছে। অর্থাৎ গ্যালিলিও রূপান্তর তোমার তড়িৎ বিজ্ঞান এবং চৌম্বক তত্ত্বের ক্ষেত্রে কিন্তু সমস্যার সৃষ্টি করছে। শুধু তাই নয়, আমরা এস এবং এস প্রাইম কাঠামোতে কোনো বস্তুর যদি বেগ নিয়ে কথা বলি, বেগের উপাংশগুলোর মধ্যে যদি আমরা সম্পর্ক স্থাপন করতে চাই, দেখো সেক্ষেত্রে কী হয়। বেগের যে বিষয়টি, যেমন আমরা যদি ভি প্রাইম বের করতে চাই, ভি প্রাইম, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে কার সাপেক্ষে? সময়ের সাপেক্ষে এক্স প্রাইমকে, তাই না? সেক্ষেত্রে যদি আমি এখানে এভাবে লিখি, এক্স প্রাইম হচ্ছে এক্স মাইনাস ভিটি, এখানে হচ্ছে ডিএক্স ডিটি, তারপরে ডিডিটি ভিটি। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ বিষয়টি। তো এখন ডিএক্স বাই ডিটি বা ডিএক্স ডিটি যেটা, সেটি হচ্ছে ভিএক্স, এবং এটিকে আমরা লিখতে পারি ভি। টিকে ডিফারেন্সিয়েশন করলে 1 হয়, তোমরা সবাই জানো। তো এখন এখানে আমাদের মেসেজটা কি? আমরা এখানে এক্স দিতে পারি। সেটি হচ্ছে যে বেগের পরিবর্তন, অর্থাৎ এস প্রাইম কাঠামোতে যদি বেগ হয় ভি এক্স প্রাইম, তাহলে এক্স কাঠামোতে বেগ হচ্ছে ভিএক্স, ভিএক্স থেকে কিছুটা বিয়োগ হয়ে ভিএক্স প্রাইম হচ্ছে। তার মানে এস কাঠামো এবং এস প্রাইম কাঠামোতে বেগের মান এক নয়। আমরা যদি এটিকে আলোর বেগ হিসেবে বলি, তাহলে দেখো কি হচ্ছে, সি প্রাইম সমান সি মাইনাস ভি। তার মানে গ্যালিলিওর রূপান্তর থেকে এটি আমরা দেখছি যে সেটি হলো আলোর বেগ এস প্রাইম কাঠামোতে একরকম এবং এস কাঠামোতে আরেক রকম, যা আইনস্টাইনের স্বীকার্যর পরিপন্থী। যেমন আইনস্টাইনের দ্বিতীয় স্বীকার্য কী ছিল? সেখানে ছিল আলো, সেটি যে কোনো প্রসঙ্গ কাঠামোতে আলোর বেগ একই। সুতরাং আমরা দেখতে পাচ্ছি গ্যালিলিওর রূপান্তরে আইনস্টাইনের যে প্রথম যে স্বীকার্য, অর্থাৎ সকল জড় প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্রগুলো একই রকম থাকবে, সেটিও লঙ্ঘন হচ্ছে। এবং দ্বিতীয় যে স্বীকার্য, যে আলোর বেগ সবসময় যে কোনো প্রসঙ্গ কাঠামোতে শূন্য মাধ্যমে একই থাকবে, এই দুটি স্বীকার্যকেই কিন্তু লঙ্ঘন করছে আমাদের এই গ্যালিলিও রূপান্তর। সুতরাং এই বিষয়টি আমি আবার এখানে তুলে ধরেছি। তোমরা দেখতে পাচ্ছ যে সমীকরণ 1 এবং সমীকরণ 2 এবং সমীকরণ 3। এক সমীকরণে, 1 নম্বর সমীকরণে আমরা দেখতে পাচ্ছি যে আসলে বেগের পরিবর্তন হচ্ছে। 2 এবং 3-এ কোনো বেগের পরিবর্তন হচ্ছে না, কারণ এটি হচ্ছে ওয়াই অক্ষের সাপেক্ষে এবং জেড অক্ষের সাপেক্ষে, যে কথাগুলো আমরা ইতিপূর্বেও বলেছি। এখন গ্যালিলিওর রূপান্তর যেহেতু আইনস্টাইনের স্বীকার্য দ্বয়কে অসঙ্গতি দ্বয়ের মধ্যে অসঙ্গতি স্থাপন করছে, সেজন্য আমাদের নতুন কোনো রূপান্তরের প্রয়োজন। তো সেক্ষেত্রে অর্থাৎ আইনস্টাইন উভয় স্বীকার্যকে লঙ্ঘন করছে, সেক্ষেত্রে নতুন যে রূপান্তর, সেই নতুন রূপান্তর সম্পর্কে কথা বলবো। তার আগে সেই নতুন রূপান্তরের প্রয়োজনীয়তা সম্পর্কে আবার একটু বলছি। যেমন ধরা যাক রেল স্টেশন থেকে একটি আলোক সংকেত করা হলো, আলোর দ্রুতি সি হলে এবং ভি দ্রুতিতে স্টেশনের দিকে এগিয়ে আসা ট্রেনের সাপেক্ষে আলোর দ্রুতি যোগের সাধারণ নিয়ম অনুযায়ী সি প্লাস ভি, অর্থাৎ একটি ট্রেন যাচ্ছে ভি বেগে, আর সেই ট্রেন থেকে আলোর উৎস মানে আলোক, ধরো কোনো টর্চ জ্বালানো হলো ধরে নিলাম, তাহলে সেই আলোর যে বেগ সেটি হচ্ছে সি আর ট্রেনের বেগ ভি। সুতরাং আলোর মোট বেগ হওয়ার কথা ছিল সি প্লাস ভি, এবং যদি বিপরীত পথে যায়, অর্থাৎ ট্রেনটি আলোর বেগের দিকের বিপরীত দিকে যদি যায়, তাহলে হওয়ার কথা হচ্ছে সি মাইনাস ভি। এটি হলো গ্যালিলিও রূপান্তরের সারমর্ম আলোর বেগের ক্ষেত্রে। কিন্তু এই বিষয়টি কিন্তু মাইকেলসন ও মর্লির পরীক্ষালব্ধ ফলাফলের সম্পূর্ণ পরিপন্থী। কারণ মাইকেলসন ও মর্লি, তোমরা গত ক্লাসে আমি এটি নিয়ে আলোচনা করেছি, তোমরা শুনেছ। সেটি হলো মাইকেলসন মর্লির যে একটি পরীক্ষণ আমরা দেখিয়েছিলাম, সেখানে বলা হয়েছিল যে না, আলোর বেগ ধ্রুব, কারণ ইথার বলতে কিছু নেই এবং ইথারের কোনো প্রভাব আলোর বেগের মধ্যে পড়ে না। সুতরাং গ্যালিলিও রূপান্তরের সীমাবদ্ধতা রয়েছে। তো সেজন্য আমাদের প্রয়োজন নতুন কোনো রূপান্তর, সেটি হচ্ছে লরেন্জ রূপান্তর। তোমরা দেখতে পাচ্ছ বিজ্ঞানী লরেন্জ তড়িৎচুম্বকীয় যে সমীকরণ, সেই সমীকরণের সহযোগিতায় তিনি যে সমীকরণটি আমরা গ্যালিলিওর রূপান্তরে যে 1 নম্বর সমীকরণটি পেয়েছিলাম, তোমরা দেখতে পাচ্ছ এক্স প্রাইম সমান এক্স মাইনাস ভিটি, সেটি কিন্তু লরেন্জ রূপান্তরে
একটি ধ্রুব গুণ হয়েছে, সেটি দেখো এক্স প্রাইম সমান এক্স মাইনাস ভিটি, শুধু পরিবর্তন হচ্ছে যেখানে একটি ধ্রুবক নিয়ে আসা হয়েছে। বিজ্ঞানী লরেন্স তিনি তার রূপান্তরে এই কাজটি করেছেন এবং এখানে যে লেখাগুলো সেগুলো আগের মতোই। এটি হচ্ছে গ্যালিলিও রূপান্তর, অর্থাৎ এক্স প্রাইম সমান এক্স মাইনাস ভিটি। এক্স প্রাইম সমান এক্স মাইনাস ভিটি না হয়ে এক্স প্রাইম সমান এক্স ইন্টু এক্স মাইনাস ভিটি হবে। এটি হচ্ছে লরেঞ্জ, বিজ্ঞানী লরেঞ্জ এই কাজ করেন এবং তিনি কে এর মান তিনি বের করেন সমাধান করে, গাণিতিক সমস্যা সমাধান করে তিনি কে এর মান 1/1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার রুট ওভার, এবং তাড়িৎচুম্বকীয় যে সমীকরণগুলো সেই সমীকরণের সহযোগিতায় তিনি এই কাজটি করেন। তো এখন এই বিষয়ের পরবর্তী ধাপ হচ্ছে, আমরা যদি এক্স প্রাইমের কথা বলি, যেমন ইতিপূর্বে যে কথাটি বললাম যে লরেন্স রূপান্তর তিনি যে কাজটি করেন সেই কাজটি হলো যেমন একটি কে নিয়ে আসেন তিনি, তাই তো কে নিয়ে আসেন। তো সেই কেটা আমরা যদি এখানে সংযোগ দিয়ে দিই, কেটার সংযোগ দিয়ে দিই এখানে, তাহলে এটি কি হয়ে গেল লরেন্স রূপান্তর। এবং কে এর যে মান তিনি বের করেছিলেন সেই মানটি যদি আমরা বসিয়ে দিই তাহলে এই সমীকরণটি এই সমীকরণের মতোই তৈরি হয়। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে কে প্রাইম সমান এক্স মাইনাস ভিটি, আর তার নিচে হচ্ছে রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, যেটা কে এর মান বসানো হয়েছে। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো। কে এর মান আমরা এখানে বসানোর পর এক্স প্রাইমের মান পেলাম। এখন আসো অন্যান্য মানগুলো, যেমন ওয়াই প্রাইম বা জেড প্রাইম, এতে কিন্তু কোনো পরিবর্তন হবে না। কেন? কারণ এই অক্ষ বরাবর কোনো গতি ছিল না প্রসঙ্গ কাঠামোর। টি প্রাইমের কিন্তু একটা বড় ধরনের পরিবর্তন হয়ে গেল, অর্থাৎ গ্যালিলিও রূপান্তরে ছিল টি প্রাইম সমান টি, কিন্তু লরেন্স রূপান্তরে সেই বিষয়টি কিন্তু এভাবে এসে তৈরি হলো। এখন আমাদের এখানে যদি সমীকরণ আকারে দেখায় তাহলে এখানেও কিন্তু আমরা 4টি সমীকরণ পেলাম। এই 4টি সমীকরণকে আমরা একত্রে বলবো লরেন্স রূপান্তর। এই 4টি সমীকরণই হলো লরেন্স রূপান্তর। এখন আমাদের বিপরীত লরেন্স রূপান্তরে যেতে হবে। সেক্ষেত্রে আমরা ভি এর স্থলে মাইনাস ভি বসাবো। কেমন? তাহলে আমরা কিন্তু বিপরীত লরেন্স রূপান্তর পাবো। যেমন আমরা সেক্ষেত্রে এই এক্স এর স্থলে পাবো এক্স প্রাইমের স্থলে পাবো এক্স, এবং এক্স এর স্থলে পাবো এক্স প্রাইম, আর এই ভি এর মান যদি মাইনাস বসাই তাহলে এখানে পাবো প্লাস ভিটি। চলো সেক্ষেত্রে আমরা দেখতে চাই যে এখানে কেমন হচ্ছে। এক্স সমান এক্স প্রাইম প্লাস ভিটি ডিভাইডেড বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটি হচ্ছে বিপরীত লরেন্স রূপান্তর। তো বিপরীত লরেন্স রূপান্তরের বিষয়টিকে আমি এখানে একটু লিখে রাখছি, তোমরা খেয়াল করো। এক্স সমান এক্স প্রাইম মাইনাস প্লাস ভিটি প্রাইম ডিভাইডেড বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। কিন্তু ইতিপূর্বে যেটা ছিল সেটা হচ্ছে এক্স প্রাইম সমান এক্স মাইনাস ভিটি ডিভাইডেড বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। আশা করি তোমরা দেখতে পাচ্ছ এই যে এটি হচ্ছে বিপরীত লরেন্স রূপান্তর, এটি হচ্ছে লরেন্স রূপান্তর, ঠিক আছে? এটি হচ্ছে বিপরীত লরেন্স রূপান্তর। অন্যান্য সমীকরণগুলো আমরা এভাবে দেখতে পারি, নাম্বার 2, 3 একই রকম, এবং 4 যেটা সেটা হচ্ছে টি প্রাইম প্লাস ভি এক্স প্রাইম বাই সি স্কোয়ার। এই হচ্ছে রূপান্তরগুলো আর কি এগুলো। তো এখন আমরা পরবর্তী বিষয়ের দিকে যাব। লরেন্স রূপান্তর, এগুলো হচ্ছে এই সমীকরণকে বিপরীত লরেন্স রূপান্তর বলা হয়, ঠিক আছে? এবার চলো আমরা এখানে দুটি প্রসঙ্গ কাঠামো দেখতে পাচ্ছি। এই প্রসঙ্গ কাঠামোগুলো তোমরা খেয়াল করো যে দেখা যায় কিনা। দেখো এখানে একটি বস্তু রয়েছে, সেই বস্তুটি এস প্রাইম কাঠামোর সাপেক্ষে এবং এক্স কাঠামোর সাপেক্ষে। এটি অবশ্যই এস কাঠামোর সাপেক্ষে পরিমাপ করব আমরা। এস কাঠামোর সাপেক্ষে এই বস্তুটির যে দৈর্ঘ্য তোমরা দেখতে পাচ্ছ, তাই না? বস্তুটির যে দৈর্ঘ্য সেটি হচ্ছে x1, অর্থাৎ এই বস্তুটির প্রথম প্রান্ত x1, ঠিক আছে? আর এই বস্তুটির দ্বিতীয় প্রান্ত পর্যন্ত যে দূরত্ব সেটিকে আমরা বলবো x2, কেমন? তাহলে এই বস্তুটির যে দৈর্ঘ্য, অর্থাৎ এই এস কাঠামোর সাপেক্ষে এই বস্তুটির যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা কী হবে? আমরা দেখো, আমরা যদি x2 থেকে x1 বিয়োগ দেই
তাহলে কিন্তু এই কাঠামোর সাপেক্ষে এই কাঠামোর একটি দৈর্ঘ্য আমরা পাবো। ঠিক আছে, তেমনিভাবে এস প্রাইম কাঠামো থেকে ওই বস্তুটির দৈর্ঘ্য নিয়ে যদি আমরা কথা বলি, দেখো এস প্রাইম কাঠামো, তাহলে এতটুকু মানে বস্তুটির প্রথম যে অংশটুকু সেটুকু, প্রথম যে অংশটুকু সেটুকু হচ্ছে এতটুকু, তাই না? এই এতটুকুকে আমরা বলতে পারি x1 প্রাইম, কেমন? আর এখান থেকে বস্তুটির যে শেষ প্রান্ত, সেই শেষ প্রান্তকে আমরা এতটুকু দেখাচ্ছি এবং সেটির মান আমরা বলতে পারি x2 প্রাইম, কেমন? তো আমরা দুটি অক্ষের সাপেক্ষে কিন্তু বস্তুটির যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যের পরিমাণ অ্যানিমেশনের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এখন দেখো, এখান থেকে আমরা দেখব যে প্রথমে আমরা মনে করি যে এস প্রাইম কাঠামোর সাপেক্ষে এই বস্তুটির দৈর্ঘ্য কত, তাহলে নিশ্চয়ই হবে x2 প্রাইম মাইনাস x1, তাই কি না? যেমন L নট সমান x2 প্রাইম মাইনাস x1 প্রাইম। কোন অক্ষের সাপেক্ষে? এস প্রাইম অক্ষের সাপেক্ষে, কারণ এস প্রাইম অক্ষের সাপেক্ষেই কিন্তু বস্তুটি স্থির, আর এস সাপেক্ষে এস প্রাইম যেহেতু গতিশীল, সুতরাং এসের সাপেক্ষে এই বস্তুটিও গতিশীল। সেক্ষেত্রে আমরা দৈর্ঘ্যকে বলতে পারি এল হচ্ছে x2 মাইনাস x1। এখন এখানে যদি আমরা লরেন্জের যে রূপান্তর, সেই লরেন্জ রূপান্তর থেকে মান বসাই, তাহলে আমরা সমীকরণে পৌঁছাবো। এক্স প্রাইমের মান যদি আমরা বসিয়ে দিই, তাহলে আমরা নির্দিষ্ট সমীকরণে পৌঁছাতে পারবো। তোমরা এখানে খেয়াল করো, লরেন্জের যে রূপান্তর, সেখানে কিন্তু এক্স প্রাইমের মান এটা ছিল, এবং এই মান যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে আমরা কি পাচ্ছি দেখো, x2 মাইনাস ভিটি ডিভাইডেড বাই √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস x1 মাইনাস ভিটি ডিভাইডেড বাই √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটাকে যদি আমরা সরলীকরণ করি, তাহলে আমরা একটি সুন্দর সমীকরণে উপনীত হব। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এখন বলো তো x2 মাইনাস x1, এই x2 মাইনাস x1 সমান কি? L, রাইট। সুতরাং আমরা উপরে L বসালাম এবং নিচে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার বসিয়ে দিলাম। এ পাশে হচ্ছে L নট। সো আমরা কি লিখতে পারি? L সমান L নট √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তার মানে লরেন্জ রূপান্তর থেকে কিন্তু আমরা দৈর্ঘ্যের একটি সমীকরণ পেলাম। এটি আমি আবার এখানেও তুলে ধরেছি, তোমরা দেখতে পারো। এবং শেষের যে সমীকরণটি, সেটি হলো L সমান L নট √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। চলো এটাকে আমরা আরেকটু বোঝার চেষ্টা করি। এবং এটিকেই কিন্তু বলা হয় দৈর্ঘ্যের আপেক্ষিকতা, এবং এক্ষেত্রে দৈর্ঘ্য সংকোচন হয়, অর্থাৎ গতিশীল অবস্থায় দৈর্ঘ্য সংকোচন হয়। চলো আমরা এটাকে আবার একটু দেখি। এই হচ্ছে প্রসঙ্গ কাঠামো, আমাদের স্থির প্রসঙ্গ কাঠামো, এবং এ হচ্ছে একজন দর্শক। এই দর্শক স্থির প্রসঙ্গ কাঠামোতে আছে, অর্থাৎ ধরো আমাদের পৃথিবী একটি স্থির প্রসঙ্গ কাঠামো ধরে নিলাম, এবং এই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে আমরা এখানে একটা স্পেসশিপ রেখেছি। তাহলে এই দর্শকের সাপেক্ষে কিন্তু এই স্পেসশিপটি স্থির, তাই না? তো সেক্ষেত্রে কিন্তু এই দর্শক এই স্পেসশিপের যে দৈর্ঘ্য পরিমাপ করবে, সেটি হচ্ছে নিশ্চল অবস্থার দৈর্ঘ্য, অর্থাৎ স্থির অবস্থার দৈর্ঘ্য, সেটি L নট। এখন পরবর্তী চিত্র খেয়াল করো, খুব মজার বিষয়। স্থির অবস্থার দৈর্ঘ্য L নট, কিন্তু এই স্পেসশিপটি যদি গতিশীল থাকে এবং ভি স্থির বেগে যদি গতিশীল থাকে, ত্বরণ কিন্তু থাকতে পারবে না। ভি স্থির বেগে যদি গতিশীল থাকে, সেক্ষেত্রে এই পৃথিবীতে থাকা যে দর্শক, সে কিন্তু এই স্পেসশিপের দৈর্ঘ্য পরিমাপ করবেন L। দেখো এখানে কিন্তু একটা পার্থক্য রয়ে যাচ্ছে, L নট এবং L, এবং এই দুইয়ের মধ্যকার যে সম্পর্কযুক্ত সমীকরণ, সেটি হচ্ছে L সমান L নট √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। সুতরাং এখান থেকে আমরা কি শিখলাম? যে স্থির অবস্থায় দৈর্ঘ্য L নট, গতিশীল অবস্থায় দৈর্ঘ্য L, এবং ভি হলো ওই স্পেসশিপের ধ্রুববেগের মান। আশা করি বিষয়টি সম্পূর্ণ স্পষ্ট হয়েছে। পরবর্তীতে আমরা যাব ভরের আপেক্ষিকতায়। দৈর্ঘ্যের যেমন আপেক্ষিকতা রয়েছে, ভরেরও আপেক্ষিকতা রয়েছে। বিজ্ঞানী আইনস্টাইন বলেছেন যে ভরও কিন্তু নিরপেক্ষ নয়, এগুলো আপেক্ষিক। যেমন দর্শকের সাপেক্ষে স্পেসশিপের যে ভর, সেটি হচ্ছে m নট, নিশ্চল অবস্থার ভর। যখন স্পেসশিপটি যখন গতিশীল থাকবে, আগের মতো করেই যদি আমি এটাকে উপস্থাপন করি, সেক্ষেত্রে আমরা বলবো যে গতিশীল অবস্থার ভর হচ্ছে m। এই m এবং m নটের মধ্যে যে সম্পর্ক, সেটি এখানে দেওয়া হলো। এই m হলো গতিশীল অবস্থার ভর, m নট হচ্ছে স্থির অবস্থার ভর। অর্থাৎ কোনো বস্তুর ভর নিউটনের তথ্য অনুযায়ী ধ্রুব, যেমন তোমার আমার ভর বা কোনো বস্তুর ভর,
কিন্তু সেই বস্তুটি যখন একটি নির্দিষ্ট বেগে অর্থাৎ আলোর বেগের কাছাকাছি বেগে গতিশীল থাকবে তখন ওই বস্তুটির ভর কিন্তু আর আগের মতো থাকবে না, বেড়ে যাবে। এটাকে বলে ভরের বৃদ্ধিকরণ। এখন আসো সময়ের আপেক্ষিকতা। এটি একটি জটিল এবং অনেক মজার বিষয়। সেটি হলো এই দর্শক পৃথিবীতে আছে আমি ধরে নিলাম, এবং পৃথিবী হচ্ছে একটি অক্ষ। এই অক্ষের সাপেক্ষে এই বিমানটি স্থির, স্পেসশিপটি স্থির, এবং এই দর্শকের সাপেক্ষে এই স্পেসশিপে ঘটে যাওয়া কোনো ঘটনা, তুমি ধরে নাও যে স্পেসশিপের মধ্যে একজন যাত্রী রয়েছেন, তিনি চা পান করছেন। কতক্ষণ ধরে চা পান করেছেন এই ব্যক্তির কাছে মনে হবে তিনি 5 মিনিট ধরে চা পান করছেন। এটি হচ্ছে টি, পৃথিবীতে অবস্থানরত ব্যক্তির নিকট কাল ব্যবধান। হ্যাঁ, যদি এটি স্থির থাকে তাহলে কিন্তু এই পৃথিবীর নিকট কিন্তু টি নটই হিসেবে আসবে। যদি স্পেসশিপটি গতিশীল থাকে সেক্ষেত্রে কিন্তু তার টি নট হচ্ছে পৃথিবীতে অবস্থানরত ব্যক্তির নিকট কাল ব্যবধান, আর নভোচারীর নিকট কাল ব্যবধানও টি নট। দেখো কথা কিন্তু এখানে নভোচারী যিনি, ভিতরে একজন নভোচারী রয়েছেন, তার সহযাত্রী যিনি, তিনি চা পান করছেন, ওই নভোচারীর নিকট কিন্তু চা পানকারী স্থির, কিন্তু পৃথিবীর দর্শকের কাছে ওই চা পানকারী কিন্তু গতিশীল। সুতরাং নভোচারী মনে করবে যে ওই তার সহযাত্রী 5 মিনিটে চা পান করে ফেলেছে, কিন্তু পৃথিবীর দর্শক মনে করবে যে না, তিনি অন্তত 7 বা 8 মিনিট ধরে চা পান করেছেন। এটি হচ্ছে কাল ব্যবধান বা কাল দীর্ঘায়ন, এবং এদের মধ্যকার সমীকরণ হচ্ছে এটি। তোমরা এগুলো তুলে নাও এবং তোমরা বইতে এগুলো বিস্তারিত আলোচনা পাবে। আমরা গাণিতিক সমস্যায় যাব। যেমন দেখো এখানে 25 বছর বয়সে একজন মহাশূন্যচারী মহাকাশ যানে এত বেগে 30 বছর পর ফিরে এলেন, তার বর্তমান বয়স কত? আমাদের স্বাভাবিক চিন্তা চেতনায় বা হিসেবে তার বয়স 25 বছরে গিয়েছিল, 30 বছরে ফিরে আসছে, কত হবে? 30 আর 25 বলো? হ্যাঁ, 50 আর 5 55। কিন্তু আপেক্ষিক তত্ত্ব অনুযায়ী তার বয়স 55 হবে না। চলো এই মজার বিষয়টা আমরা দেখি। এখানে যে মানগুলো দেওয়া আছে সেগুলো, এবং আমরা যে অঙ্কটা করব তা এই সূত্র দিয়ে। এই সূত্রে যদি আমরা বিভিন্ন মান বসাই, বিভিন্ন রাশির, যেমন টি এর মান 30, অর্থাৎ পৃথিবীর হিসেব অনুযায়ী 30 বছর পর ফিরে এসেছে, এবং সকল মান বসালে আমরা পাচ্ছি এরকম, এবং সর্বশেষ 24। এটি হচ্ছে আপেক্ষিকতা, অর্থাৎ পৃথিবীর হিসেব অনুযায়ী তার বয়স 55 ছিল, কিন্তু নভোচারীর নিকট তার বয়স 30 বছরে গিয়েছিল এবং 24 পরে ফিরে আসছে। তাহলে কত হলো? 30 আর 24 54। তার মানে তার কাছে কিন্তু তার বয়স 54, এবং এটি কিন্তু বাস্তব। এই ছিল আমাদের আলোচনা। আশা করি তোমাদের ভালো লেগেছে। চলো তোমাদেরকে একটি বাড়ির কাজ দেওয়া যাক। এটি তোমরা স্ক্রিনের ছবি তুলে নিতে পারো এবং তোমরা বাসায় এটি চেষ্টা করবে। এই পর্যন্তই আজকের আলোচনা। সকলে ভালো থাকবে, সুস্থতা কামনা করে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সকলকে ধন্যবাদ।